আমি প্রথমে প্রসেনজিৎ বাবুর কাছে আসবো। প্রসেনজিৎ বাবু, একদম সাধারণ মধ্যবিত্ত তাদের ডেফিনেটলি টার্গেট করতে চাইবে সরকার, কারণ এই 5 রাজ্যে যে ভোট আছে সেখানেও মধ্যবিত্ত একটা বড় শক্তি। তো সে কর ছাড়ের যে ঊর্ধ্বসীমা সেটা বাড়ার সম্ভাবনা কতটা? দেখুন, বাড়ার সম্ভাবনা কতটা আমি বলতে পারবো না, কিন্তু আশা তো প্রচণ্ড আছে যে আমরা ডিমনিটাইজেশন, যেটা মধ্যবিত্ত কেন আমরা দেশে সবাই যেটা নিয়ে এত ভুগেছি, তার জন্য কিছু তো একখানা রিওয়ার্ড পাওয়া উচিত। সে কর মুক্ত আমাদের ট্যাক্স স্ল্যাবে আবার একটা মেজর চেঞ্জেস। কিন্তু আমি বিশ্বাস করি এই যে 50,000 টাকা 60,000 টাকার যদি একখানে চেঞ্জ হয়, আমার মনে হয় যে ওটা মোর কসমেটিক হয়ে যাবে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি লোকেদের খুব বেশি সুবিধে হবে না। তো অনেকে যেটা মনে করছেন যে এই ডিমনিটাইজেশনের কারণে সরকারের যে ডিরেক্ট ট্যাক্স কালেকশন সেটা এক লাফে অনেকটা বেড়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে বেড়েছে কি বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা তারা দেখছেন, বেড়ে যাচ্ছে এরকম একটা সম্ভাবনা তাদের রয়েছে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে কোথাও কি একটু রিলিফ, একটু রেসপাইট মধ্যবিত্তকে দেওয়ার সুযোগ সেটা হাতছাড়া করতে চাইবে সরকার? দেখো, আমাদের ট্যাক্স রেভিনিউ মানে গ্রোথ ইন ট্যাক্স রেভিনিউ প্রজেক্টেড হচ্ছে গিয়ে অ্যাবাউট 11%। আর এই 11% আমরা যদি হিস্টোরিক্যাল বেসিসে দেখি তাহলে মানে 11%টা পার ইয়ার কিন্তু খুব বেশি নয়। আমাদের যে রিয়েল ইকোনমি আর মানে ডিজিটাল ইকোনমি, এই যে আমরা অ্যাকচুয়াল ইকোনমি থেকে যে আমরা যেই ট্যাক্স কালেকশন যেটা পাই, আমি অ্যাজিউম করছি তুমি ডিরেক্ট ট্যাক্স নিয়ে বলছো, ট্যাক্স কালেকশন যেটা পাই সেটা কিন্তু অতখানি যে ইউসেজ ওটা কিন্তু গভর্নমেন্ট ওরকমভাবে দেখাতে পারে না। সো আমি যেটা মনে করি যে এই ডিরেক্ট ট্যাক্সেশন থেকে তার থেকে বেটার যদি হয়, যদি কনজামশন ট্যাক্স যেরকম সার্ভিস ট্যাক্স যদি একখানে র্যাশনালিটি আসে, তাহলে কিন্তু মধ্যবিত্তর অনেক বেশি সুবিধে হবে রাদার দেন ডিরেক্ট ট্যাক্সে খুব বড় সড়ো ছাড়। আমি মিস্টার মোহান্তির কাছে আসবো। মিস্টার মোহান্তি, যদিও 5 রাজ্য সম্পর্কে স্পেসিফিক কোনো ঘোষণা আজকে করা যাবে না, কিন্তু একথা কি অস্বীকার করতে পারেন যে আজকে আগাগোড়া বাজেটে একটা নজর আলাদাভাবে ওই 5 রাজ্যের দিকে থাকবে? সত্যি কতটা পলিটিক্যাল কম্পালশন মুক্ত বাজেট, সংস্কারমুখী বাজেটের সম্ভাবনা থাকছে? দেখুন, ওই 5 রাজ্যকে নিয়ে বাজেট আর 5 রাজ্যকে বাদ দিয়ে বাজেট, দুটো পথ হতে পারে। এখন সারা দেশের যখন বাজেট পেশ হচ্ছে, সারা দেশকে তো কভার করার জন্য 5 রাজ্যের জন্য স্পেশাল কিছু ঘোষণা না হতে পারে, যেগুলো মিনিমাম জিনিস সেগুলো তো থাকবেই। কিন্তু ঝুঁকি কি নিতে পারবে সরকার সংস্কারমুখী? দেখুন, যেখানে বাজেটের পথে হাঁটতে পারবে, যেখানে আদালতের রায় রয়েছে, বলা হয়েছে কিছু না করতে, গভর্নমেন্ট নিশ্চয়ই সেটা ভেবেচিন্তেই বাজেট পেশ করবেন। না না, অ্যাবসলিউটলি সে বিষয়ে কেউ সন্দেহ রাখছে না, কিন্তু কতটা ঝুঁকি নিতে পারবে? যেখানে দাঁড়িয়ে সাহসী পদক্ষেপ নেওয়ার দরকার সেখানে কি সাহসী পদক্ষেপ নিতে পারবে, নাকি আসলে 5 রাজ্যের ভোটের মুখে দাঁড়িয়ে সেই কম্পালশনটা থাকবে? একটু সতর্ক হতে হবে, একটু মেপে পা ফেলতে হবে। আমি বলি আপনাকে, যদি আপনি দেখেন হিস্ট্রি, তাহলে ঝুঁকি নেয়ার বাজেট, ডেভেলপমেন্টাল বাজেট বিজেপি কিন্তু করেছে। আপনি দেখবেন এর আগের টার্মে যখন অটল বিহারী জি ছিলেন, তখন আপনি দেখুন যে সমস্ত প্যারামিটার, এখন দেখুন যে সমস্ত প্যারামিটার, ইনফ্লেশন রাতারাতি কী করে পড়ে যায় 2014-15 পর থেকে, সব কিছুই সবকটা আপনি প্যারামিটার দেখুন, দেখবেন বিজেপির শাসনে, সুশাসনে আসলে সব কিছু ইমপ্রুভমেন্টের দিকে গেছে। এখন আমি গ্রেটলি ডিফার করবো এই ডিমনিটাইজেশন নিয়ে কথাবার্তা, সেগুলো মোর পলিটিক্যাল দ্যান রিয়েলিস্টিক ডেভেলপমেন্ট। হ্যাঁ, আপনি দেখুন, আমি অরিজিতার কাছে আসবো। অরিজিতা, যে আর্থিক সমীক্ষার রিপোর্ট আমরা পেয়েছি সেটা কোন দিকে দিশা দিচ্ছে? আমি এটা বলার আগে যে কথাটা নিয়ে শেষ করলেন উনি, আমি সেটার সূত্র ধরে একটু শুরু করি। ডিমনিটাইজেশন নিয়ে তো ইকোনমিক সার্ভেতে একটা চ্যাপ্টার করা হয়েছে, এবার তার থেকে আমি একটা লাইন কোট করছি, পেজ 51। ডিমনিটাইজেশন কুড বি সিন অ্যাজ অ্যান ইনএফিশিয়েন্ট ওয়ে অফ রিডিস্ট্রিবিউটিং অ্যাওয়ে ফ্রম দ্য রিচ। কাজেই পুরো আলোচনার পরে শেষকালে কিন্তু আমাদের চিফ ইকোনমিক অ্যাডভাইসার এটা স্বীকার করেছেন, কার্যত স্বীকার করেছেন যে এটা কিন্তু একটা কোট আনকোট ইনএফিশিয়েন্ট ওয়ে। এবার আসছি ইকোনমিক সার্ভের সর্বাঙ্গীন আলোচনাটায়। প্রথম ঝলকে কথা বলতেই হবে, অত্যন্ত প্রফেশনালি রিটেন, খুব ঝকঝকে একটা ইকোনমিক সার্ভে, যেটা এক অর্থে সুন্দর ইংরেজি এবং সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের একটা তুলে ধরার জায়গা, খুব মানে পড়তেও খুব ভালো লাগে। শুধু কয়েকটা বিশেষ মন্তব্য করব। এখানে একটা চ্যাপ্টারে ভারতবর্ষ সম্পর্কে একটা বিশেষণ ব্যবহার করা হয়েছে, দুটো পরপর বিশেষণ ব্যবহার করেছে। প্রিকশিয়াস ক্লিভেজড ইন্ডিয়া, অর্থাৎ ফাটল ধরা বিদীর্ণ ভারত। যে বছর আমরা স্বাধীনতার 70 বছর উদযাপন করতে চলেছি,
সেই বছরে 140 কোটি ভারতবাসীর কাছে বোধহয় এই এই ঠিক এই পরিভাষাটা বা এই বিশেষণগুলো আমাদের কাছে খুব স্বাগত নয়, এবং আমি এর দোষটা নিশ্চয়ই বর্তমান সরকারকেও দিচ্ছি না। শেষ 70 বছর ধরে যারা আমাদের দেশে রাজত্ব চালিয়ে এসেছেন তাদের কাছে ভারতবাসী হিসেবে আমার প্রশ্ন, 70 বছর পরেও যদি এই বিদীর্ণ একটা ফাটল ধরা ভারত পাই, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো? আমি আসবো আপনার কাছে, হ্যাঁ। একটা কথা বলিনি, দ্বিতীয় একটা যে জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে, যে যেগুলোকে আমরা এতদিন মোদী সরকারের বিরুদ্ধে কতকগুলো ডেফিনিট ক্রিটিসিজম হিসেবে পেশ করা হচ্ছিল, সেগুলোকে খুব চমৎকারভাবে একদম উল্টো দিক থেকে পজিটিভলি ফিচার করানো হয়েছে। যেমন ধরুন পেট্রোলিয়ামের ট্যাক্সের ওপরে, যেখানে বলা হয়েছিল মোদী সরকার এখানে প্রথমে এসেই বলেছিলেন যে ডিজেল এবং পেট্রোলে যা আন্তর্জাতিক যে মূল্য থাকবে আমরা চেষ্টা করব সেটাই কনজিউমারদের পাস অন করে দিতে, অর্থাৎ দাম বাড়লে বাড়বে, দাম কমলে কমবে। কিন্তু গত 1.5 বছর ধরে আমরা দেখছি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম কমছে, কিন্তু পেট্রোলিয়ামের দাম আমাদের ডোমেস্টিক মার্কেটে ঊর্ধ্বমুখী। তার কারণ হচ্ছে ইকোনমিক সার্ভেতেই দেখাচ্ছে পেট্রোলের ওপরে 150% ট্যাক্স বসানো হয়েছে। অর্থাৎ কিন্তু এটাকে সুব্রমণিয়াম চিফ ইকোনমিক অ্যাডভাইসার উনি দেখিয়েছেন এটা আসলে ভারতবর্ষের কার্বন ট্যাক্স কমানোর একটা পদ্ধতি। আমি আসবো আপনার কাছে অরিজিতা। আমরা নজর রাখবো এই বাজেটের দিকে। একটা সামান্য হলেও সংশয়ের জায়গা থাকছে, কারণ একজন সাংসদের মৃত্যুর কারণে বাজেট আজকের জন্য মুলতুবি হয়ে যেতে পারে কিনা, কারণ অধিবেশন মুলতুবি হয়ে যায় প্রথা মাফিক, সেই বিষয়টাও পরিষ্কার হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আর বাজেট যেটা এখনো অবধি নির্দিষ্ট আছে, নির্ধারিত রয়েছে, সেই বাজেট বক্তৃতা অর্থমন্ত্রী, সেটা আমরা সরাসরি আপনাদের কাছে পৌঁছতে থাকবো এবং তার বাংলা তর্জমা পৌঁছে দেবো আপনাদের ড্রয়িং রুমে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।